নমস্কার, নিউজ নায়ক প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি আকশি। চোখ রাখছি খবরে। পাকিস্তান আবার ধ্বংসপ্রাপ্ত সন্ত্রাসবাদী পরিকাঠামো পুনর্নির্মাণের চেষ্টা শুরু করেছে। অপারেশন সিঁদুর শেষ হয়নি এখনো। শুক্রবার ভোজ এয়ারফোর্স স্টেশন পরিদর্শন করে একথা উল্লেখ করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার ভুজ এয়ারফোর্স স্টেশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য জওয়ানদের অভিনন্দন জ্ঞাপন করেন প্রতিরক্ষা মন্ত্রী। মানুষ ব্রেকফাস্ট করতে যত সময় নেই ততক্ষণে শত্রুদের শেষ করে ফেলেছে ভারতীয় সেনা বলে পাকিস্তানকে কটাক্ষ করে মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী। অপারেশন সিঁদুরের সময় যা কিছু করেছে ভারতীয় সেনা তা গর্বিত করেছে সব ভারতীয়দের বলে উল্লেখ করেন তিনি। चाहे वो भारत के रहने वाले हों अथवा दुनिया के दूसरे देशों में रहने वाले हों, सभी गौरवान्वित हुए हैं। भारतीय वायुसेना के लिए सिर्फ 23 मिनट यह काफी थे पाकिस्तान की सरजमी पर पल रहे आतंक के अजगर को कुचलने के लिए, और वह आपने करके दिखाया। और मैं यह कहूं, यह कहना गलत नहीं होगा, जितनी देर में लोग नाश्ता पानी निपटाते हैं उतनी देर में आपने दुश्मनों को निपटा दिया। आपने दुश्मनों की जमीन पर जाकर आपने मिसाइलें गिराई है। उसकी गूंज केवल भारत की सीमाओं तक ही सीमित नहीं रही है, बल्कि सारी दुनिया ने सुना है मेरे दोस्तों, सारी दुनिया ने सुना। और वास्तव में वह गूंज सिर्फ मिसाइल्स की ही नहीं थी, वह गूंज थी आपके शौर्य की और भारत के सेना के जवानों के पराक्रम। পাকিস্তান আবার ধ্বংসপ্রাপ্ত সন্ত্রাসবাদী পরিকাঠামো পুনর্নির্মাণের চেষ্টা শুরু করেছে। সেখানকার সরকার পাকিস্তানের সাধারণ নাগরিকদের কাছ থেকে সংগৃহীত করের থেকে টাকা দেবে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই তওবা ও জইশ-ই মোহাম্মদে। মাসুদ আজহারকে 14 কোটি টাকা দেবে, অথচ সে রাষ্ট্রসংঘে ঘোষিত একজন সন্ত্রাসবাদী। IMF থেকে আসা $1 বিলিয়ন একটি বড় অংশ অবশ্যই এই সন্ত্রাসবাদী তহবিলের জন্য ব্যবহার করা হবে। এটি কি IMF এর পরোক্ষ টেরর ফান্ডিং হিসেবে বিবেচিত হবে না বলে প্রশ্ন তোলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি। যা ঘটেছে তা কেবল একটি ট্রেলার ছিল। সঠিক সময় এলে পুরো ছবি বিশ্বকে দেখাবো আমরা বলে মন্তব্য করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। नेशनल मॉनेटरी फंड IMF द्वारा, जो कि एक इंटरनेशनल ऑर्गेनाइजेशन है, उसके द्वारा इनडायरेक्ट फंडिंग इसे नहीं माना जाएगा। मैं दुनिया के लोगों के सामने यह सवाल रखना चाहता हूं। इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। भारत यही चाहेगा कि IMF पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से IMF परहेज करे। भारत नहीं चाहता जो फंडिंग हम IMF को करते हैं वह डायरेक्ट या इनडायरेक्ट किसी भी तरीके से पाकिस्तान या किसी भी देश में टेरर इंफ्रास्ट्रक्चर को बनाने में वह इस्तेमाल की जाए। हम नहीं चाहते। साथियों, अब यह स्पष्ट हो गया है कि पाकिस्तान में आतंकवाद और वहां की सरकार का चोली दामन का तंबू। এই অভিযানে কেবল শত্রুর উপর আধিপত্য বিস্তারই নয়, বরং তাদের ধ্বংস করতেও সফল হয়েছে ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই অভিযানের নেতৃত্ব দিয়েছে আমাদের বিমান বাহিনী। আমাদের বিমান বাহিনী এমন একটি আকাশ বাহিনী যা তার বীরত্ব এবং গৌরব দিয়ে আকাশের নতুন উচ্চতা স্পর্শ করেছে। এটা কোনো ছোট বিষয় নয় যে আমাদের বিমান বাহিনী পাকিস্তানের প্রতিটি কোণে প্রবেশাধিকার পেয়েছে এবং এটি সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ পরিস্থিতি এমন যে ভারতের যুদ্ধ বিমান সীমান্ত অতিক্রম না করে এখান থেকে পাকিস্তানের প্রতিটি কোণে আঘাত হানতে সক্ষম। পুরো বিশ্ব দেখছে কিভাবে পাকিস্তানের মাটিতে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। পরে অনেক বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গিয়েছে বায়ুসেনার অভিযানে। ব্রহ্মস্ত্র মিসাইলের শক্তি মেনে নিয়েছে পাকিস্তান নিজেই। ভারতের তৈরি ব্রহ্মস্ত্র মিসাইল রাতের অন্ধকারে শত্রুকে দিনের আলো দেখিয়েছে। DRDOর তৈরি আকাশ এবং অন্যান্য রাডার সিস্টেম ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় অসাধারণ ভূমিকা পালন করেছে, যা সর্বত্র প্রশংসিত হচ্ছে বলে এদিন উল্লেখ করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
সাবরুম উদয়পুর জাতীয় সড়কের রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টিও আকর্ষণ করেন তিনি। 2016 সালের শেষের দিকে সাবরুম থেকে উদয়পুর মাতাবাড়ি পর্যন্ত প্রায় 73 কিলোমিটার NH-08 জাতীয় সড়ক সহ জাতীয় সড়কের রাস্তার দুপাশে লাইন ড্রেন 250 মিটার এবং 25,347 মিটার ওপেন ভি টাইপ ড্রেন নির্মাণ করার জন্য 497 কোটি 89 লক্ষ মঞ্জুর করেছিল কেন্দ্রীয় সরকার। ওই সময় কেন্দ্রীয় সরকারের তরফে জাতীয় সড়ক নির্মাণ করার জন্য দায়িত্ব দেওয়া হয় NHIDCL কে। উদয়পুর পুরাতন সাব ডিভিশন হাসপাতাল সংলগ্ন NHIDCL দপ্তর থেকে এই কাজের বরাত দেওয়া হয়েছিল ওরিয়েন্টাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেড নামের বহিরাজ্যের একটি বেসরকারি সংস্থাকে। জনৈক ব্যক্তি সাবরুম থেকে উদয়পুর মাতাবাড়ি পর্যন্ত NH-08 জাতীয় সড়ক নির্মাণ কাজের তথ্য জানার অধিকার আইন প্রয়োগ করে জানতে পেরেছে কাজের বিস্তারিত তথ্যগুলো। সাবরুমের ওই ব্যক্তি RTI মূলে NHIDCL দপ্তরের কাগজ হাতে পেয়ে সরেজমিনে দপ্তরের দেওয়া স্থানগুলিতে গেলে দেখতে পাওয়া যায় কোনো প্রকার ড্রেনের কাজ হয়নি। এক কথায় বলতে গেলে ভি টাইপ ড্রেনের 1,75,07,000 টাকা নির্মাণ কাজ না করেই বাঁকা পথে NHIDCL দপ্তরকে হাতে রেখে অর্থ হাফিজ করে নেয় ওরিয়েন্টাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেডে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। মাতাবাড়ি থেকে সাবরুম ন্যাশনাল হাইওয়ে, এই হাইওয়ে রাস্তা এবং ড্রেন নির্মাণের জন্য 497 কোটি 89 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কাজটা পেয়েছিল NHIDCL। এখন কাজটা NHIDCL এটাকে সাবলেট করে ওরিয়েন্টাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রাইভেট লিমিটেড একটি কোম্পানির কাজ। কিন্তু দেখা যাচ্ছে RTI একটা তথ্য অনুসারে বলা হচ্ছে যে রাস্তার পাশে দু ধরনের ড্রেন করা হয়েছে। একটা হচ্ছে ভি টাইপ একটা ড্রেন, আর একটা হচ্ছে নর্মাল লাইন ড্রেন। কিন্তু ফিল্ড ভেরিফিকেশনে দেখা গেছে কোথাও কোনো ড্রেন নির্মাণের কোনো আমরা হদিশ খুঁজে পাচ্ছি না মাতাবাড়ি থেকে সাবরুম পর্যন্ত। বিশাল একটা টাকার ঘোটালা এখানে ঘটেছে। NHIDCL অফিস সূত্রে জানা গেছে 250 মিটার লাইন ট্রেনের সাবরুম বাজারের নেতাজি চৌমোহনী 0 পয়েন্ট থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, গজনতলী কালীবাড়ির দুই পাশ এবং জলেফা শিব মন্দির হয়ে হরিণা বাজারের এক পাশে প্রায় 182 মিটার অংশে ওরিয়েন্টাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আগরতলার এক ঠিকাদার সাব কন্ট্রাক্ট নিয়ে নিম্নমানের কাজ করিয়ে অর্থ হাফিজ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এবার জাতীয় সড়ক রক্ষণাবেক্ষণের জন্য 3 বছরের বরাত পেয়েছে ওই মাফিয়া ঠিকাদার, জানিয়েছেন সুদীপ রায় বর্মন। জুড়েই হরি লুটের বাতাসার মতো টাকা লুটে ফুটে নিচ্ছে, কোনো তদারকি নেই। কারণ তদারকি যা কারা করবে, আপাত মস্তক দুর্নীতি নিমজ্জিত, সমস্ত কিছু কমিশন বাণিজ্য খেলা চলছে। পয়সা ফেকো, তামাশা দেখো, পয়সা ফেকো, ড্রেন নির্মাণ হোক না হোক বিল নিয়ে চলে যায়। এই তো হচ্ছে গোটা রাজ্য জুড়ে আপাত মস্তক দুর্নীতিতে নিমজ্জিত এই সরকার। জাতীয় সড়কের দুপাশে ড্রেন নির্মাণ না করিয়ে কোটি কোটি টাকা হাফিজ করে নিয়েছে এই ঠিকাদার বলে অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সার্বিক বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেস বিধায়ক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর বাংকার তৈরি করছে বাংলাদেশ। এক্ষেত্রে সাবরুম সীমান্তে নির্মাণ করা হয়েছে প্রচুর বাংকার। সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের অতি সক্রিয়তা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ত্রিপুরা সংলগ্ন সীমান্ত এলাকায়। বর্তমান ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে বাংলাদেশের এই তৎপরতা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই অভিমত সংশ্লিষ্ট মহলের। ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত জুড়ে বাংকার তৈরির কাজ করছে বাংলাদেশ। ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত জুড়ে এই তৎপরতা চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঠিক কী কারণে সীমান্ত এলাকা জুড়ে বাংকার তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকার তা বোধগম্য হচ্ছে না।
অচেনা কারণে। এদিকে সাবরুম সীমান্তের ওপারে প্রচুর পরিমাণ বাংকার তৈরি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। কাঁঠালছড়ি সীমান্ত থেকে স্পষ্ট দেখা যাচ্ছে কোথায় তৈরি করা হচ্ছে বাংকার, কোথাও কোথাও আবার বড় বড় বালুর স্তূপ জড়ো করা হচ্ছে। বিষয়টি নজরে এসেছে বিএসএফ এর। পাক ভারত সংঘর্ষ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো টানাপোড়েন নেই, কিন্তু তা সত্ত্বেও কি কারণে ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তে অতি তৎপরতা শুরু করেছে বিজিবি তা স্পষ্ট নয় এখনো। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে খুব গোপনে বাংকার তৈরি করছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। এই ক্ষেত্রে বেশি রাত সীমান্ত এলাকায় বাংকার তৈরির কাজে হাত দিচ্ছে বিজিবি। বর্তমান অস্থির প্রেক্ষাপটে স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ পেয়ে বহুমাত্রিক ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন। বিশেষ করে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলো সম্পর্কে অতিমাত্রায় সংবেদনশীল ভারত। রাজ্যের দক্ষিণ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিএসএফ। সাবরুমে বৈষ্ণবপুর থেকে আমলিঘাট পর্যন্ত বিস্তীর্ণ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে 24 ঘন্টা বিশেষ নজরদারি ব্যবস্থা জারি রেখেছে বিএসএফ। সার্বিক পরিস্থিতিতে সাবরুম সীমান্তে বিজিবির বাংকার নির্মাণের বিষয়টি নিয়ে সতর্ক নজর রাখছে বিএসএফ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। স্বদেশ দর্শন 2.0 প্রকল্পে জিরানিয়ায় অত্যাধুনিক মানের ইকো পার্ক নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই পর্যটন দপ্তরের উদ্যোগে এই পার্কের নির্মাণের কাজ শুরু করা হবে। শুক্রবার এমনটাই জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সচিন্দ্রনগর কলোনিতে কলকাতার নিকো পার্কের আদলে সেই অত্যাধুনিক মানের ইকো পার্ক নির্মাণ করা হবে। সেই প্রস্তাবিত জায়গায় ভূমিদাতাদের নিয়ে জিরানিয়া মহকুমা শাসকের কার্যালয়ে পর্যটন দপ্তরের অধিকর্তা, জিরানিয়া মহকুমা শাসক এবং এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধিগণ ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে চূড়ান্ত পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন বলে এদিন জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি সন্ত্রাসীদের হাতে নিহত পর্যটকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা যেভাবে পাকিস্তানকে জবাব দিয়ে তাদের জঙ্গি ঘাঁটি তছনছ করে দিয়েছে তাদের প্রতি সমর্থন জানিয়ে দক্ষিণ জেলার বিলোনিয়ায় অনুষ্ঠিত তিরঙ্গা যাত্রায় অংশ নেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও সাংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ডাক্তার এল মুরুগান। এদিনের তিরঙ্গা যাত্রা শুরু হয় বিলোনিয়া কালীনগর মোটর স্ট্যান্ড থেকে। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং ভারতীয় সেনার প্রতি সংহতি জানাতে এই তিরঙ্গা যাত্রা বলে এদিন জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও সাংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ডাক্তার এল মুরুগান। मंत्री जी है, हमारा विधायक है और सारे जनता के साथ, हमारा पूरा नेता के साथ हम हमारा सपोर्ट इंडियन आर्मी के लिए, हमारा सपोर्ट इंडियन एयरफोर्स के लिए, हमारा सपोर्ट इंडियन नेवी के लिए, हमारा सपोर्ट हमारा प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के लिए हमारा देश कर रहे। हमारा हम एट एनी कास्ट जीरो टॉलरेंस अगेंस्ट द टेररिज्म। पाकिस्तान হোয়াটসঅ্যাপ গভর্নেন্স চলছে দেশের বিভিন্ন রাজ্যগুলিতে। প্রশাসন পরিচালনা সরলীকরণের ক্ষেত্রে নেওয়া হয়েছে এই ধরনের সিদ্ধান্ত। প্রশাসন সরলীকরণে ত্রিপুরায়ও লাগু হবে সর্বাধুনিক প্রযুক্তি। শুক্রবার এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা। সেন্সিটাইজেশন কাম ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ফর গুড গভর্নেন্স ড্রাইভিং ট্রান্সপারেন্সি এফিসিয়েন্সি অ্যান্ড ইম্প্যাক্ট শীর্ষক প্রশাসনিকের কর্মশালায় এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা। শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তর আধিকারিক এবং আমলাদের নিয়ে আয়োজিত হয় কর্মশালা। রাজ্য প্রশাসনের স্বচ্ছতা এবং গতিশীলতা জারি রাখার উদ্দেশ্যে আয়োজিত হয় এই কর্মশালা। अभी हमारे नेशनल एनईजीडी से आए हुए मित्र बता रहे थे कि बहुत से राज्यों में आजकल व्हाट्सएप गवर्नेंस चलने लगा है। अभी तक हम लोग बीएमएस, हम लोग अन्य जो टूल्स हैं, हम लोगों ने जो प्लेटफॉर्म्स रेडी किया है उसकी चर्चा कर रहे हैं। कोई भी सर्टिफिकेट सिटीजन को लेना है व्हाट्सएप से, आप कहेंगे। জনজাতি কল্যাণ বিভাগের অধিকর্তা হিসেবে একজন জনজাতি অফিসার নিয়োগের দাবি জানালো তীব্রামথা ছাত্র সংগঠন টিএসএফ। বিষয়টিকে কেন্দ্র করে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীকে চিঠি দিল সংগঠন। জনজাতি কল্যাণ বিভাগের বর্তমান অধিকর্তার বদলির বিষয়ে দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার কাছে স্মারকলিপি দিল ত্রিপুরামথার ছাত্র সংগঠন ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন বা টিএসএফ। এই ক্ষেত্রে জনজাতি কল্যাণ বিভাগের অধিকর্তা হিসেবে একজন জনজাতি সম্প্রদায়ের অফিসার নিয়োগ করার দাবি জানালো ত্রিপুরামথার ছাত্র সংগঠন টিএসএফ। ত্রিপুরার আদিবাসী জনজাতি সম্প্রদায়ের কল্যাণ, উন্নতি এবং উন্নয়নের জন্য সম্পূর্ণরূপে নিবেদিত একটি বিভাগ হিসেবে জনজাতি কল্যাণ বিভাগ, যেখানে এই বিভাগের নেতৃত্ব একজন যোগ্য
জনজাতি অফিসারের হাতে অর্পণ করা উচিত বলে চিঠিতে উল্লেখ করেছে টিএসএফ। আমাদের সম্প্রদায়ের সাংস্কৃতিক, সামাজিক এবং উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলি সহজাতভাবে বোঝে এরকম অফিসার নিয়োগের কথা চিঠিতে উল্লেখ করেছে টিএসএফ। রাজ্য ক্যাডারের মধ্যে বেশ কিছু যোগ্য এবং অভিজ্ঞ উপজাতি কর্মকর্তা রয়েছেন যারা প্রয়োজনীয় প্রশাসনিক ক্ষমতা এবং তৃণমূল স্তর পর্যন্ত অনুধাবন করতে পারে, যাতে বিভাগকে আরো কার্যকরভাবে নেতৃত্ব দেওয়া যায় বলে চিঠিতে জানিয়েছে টিএসএফ। একজন যোগ্য জনজাতি কর্মকর্তার সাথে বর্তমান পরিচালকের স্থলাভিষিক্ত করা শুধুমাত্র বিভাগের দক্ষতা বৃদ্ধি করবে না, বরং উচ্চাকাঙ্ক্ষী জনজাতি সম্প্রদায়ের সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধি করবে বলে চিঠিতে দাবি করেছে টিএসএফ। তাই জনজাতি কল্যাণ দপ্তরের বর্তমান অধিকর্তার অবিলম্বে বদলির পাশাপাশি এই পদে একজন যোগ্য উপজাতি কর্মকর্তা নিয়োগের আবেদন জানিয়েছে টিএসএফ। এই পদক্ষেপ প্রকৃত উপজাতীয় ক্ষমতায়ন এবং প্রধান প্রশাসনিক ভূমিকায় প্রতিনিধিত্বের প্রতি সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করবে বলে মনে করে ত্রিপুরামথার ছাত্র সংগঠন টিএসএফ। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের বর্তমানে অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন টিসিএস অফিসার শুভাশিস দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার আমবাসা রায়পাশা এলাকায় বন দপ্তরের উদ্যোগে গড়ে ওঠা মাল্টি ইউএলইডি বিল্ডিং এর উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। প্রায় 4.5 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় এই বিল্ডিংটি। মূলত এই বিল্ডিংটি তৈরি করা হয় পরিবেশ রক্ষার জন্য। যারা কাজ করছেন, অর্থাৎ বন দপ্তরের অধীনে পরিবেশ রক্ষায় যে কমিটি রয়েছে তাদের বিভিন্ন আলোচনার একটি স্থান হিসেবে বলে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। পরিবেশ রক্ষার ক্ষেত্রে গাছ লাগানো, চেক ড্যাম তৈরি করা, পরিবেশে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করার ক্ষেত্রে কি কি করতে হবে এইসব বিষয় নিয়ে এখানে বসে নির্ধারণ করা হবে পরিকল্পনা বলে জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। প্রায় 4.5 লক্ষ রাং খরচ খাইমো মাল্টি ইউটিলিটি সেন্টার স্নামকা और চিনি ফরেস্ট তংনাই যারা বড়গ্র তারা আইজিটিসি প্রজেক্টের যে সুযোগ সুবিধা পর্যাবরণকে রক্ষা করতে গিয়ে যে সমস্ত কাজ স্বামীর ডেথ সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংকে জমা দিয়ে পারিবারিক পেনশন প্রদানের দাবি করলে অনেক তালবাহানা করার পর পেনশন বুক এবং ডেথ সার্টিফিকেটের নামের সাথে গরমিল হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তার নামে পারিবারিক পেনশন দিতে অক্ষম বলে উদয়পুরে পিএনবি শাখা অফিস জানিয়ে দেয় মৃত ললিত গোস্বামীর স্ত্রী গীতা গোস্বামীকে। শেষে এই বিষয়ে ত্রিপুরা উচ্চ আদালতে দ্বারস্থ হলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উদয়পুর শাখা ম্যানেজারকে 6 জানুয়ারি 2025 আবেদনকারীদের আবেদন অনুসারে রায় দানের কপি পাওয়ার 1 মাসের মধ্যে পারিবারিক পেনশন দিয়ে দেওয়ার জন্য আদেশ দেন বিচারপতি টি অমরনাথ গৌর। ব্যাংক কর্তৃপক্ষের নিষ্ঠুর আচরণ, গাফিলতির অজ্ঞতার কারণেই দুর্মূল্যের বাজারে প্রায় দীর্ঘ 3 বছর যাবৎ অসহায় বৃদ্ধা বিধবা মহিলা শ্রীমতী গীতা গোস্বামী তার ন্যায্য পারিবারিক পেনশন পাওয়া থেকে বঞ্চিত হয়ে আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছিলেন। এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন তার আইনজীবী। 1 মে 2025 তারিখে মাননীয় বিচারপতি শ্রী অমরনাথ গৌর মহাশয় মামলাটি শুনানিক্রমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উদয়পুর শাখার ব্রাঞ্চ ম্যানেজারকে 6 জানুয়ারি 2025 তারিখের আবেদনকারীর আবেদন অনুসারে রায় দানের কপি পাওয়ার 1 মাসের মধ্যে পারিবারিক পেনশন দেওয়ার জন্য আদেশ দেন। প্রয়োজনীয় ব্রাঞ্চ ম্যানেজারকে আবেদনকারীর পক্ষে ইনডেমনিটি বন্ধ রাখতে পারে। ব্যাংক কর্তৃপক্ষের নিষ্ঠুর আচরণ, গাফিলতি ও অজ্ঞতা কারণে দুর্মূল্য বাজারে প্রায় দীর্ঘ 3 বছর যাবৎ অসহায় বৃদ্ধা বিধবা মহিলা শ্রীমতী গীতা গোস্বামী তার ন্যায্য পারিবারিক পেনশন পাওয়ার থেকে বঞ্চিত হয় ওই আর্থিক দুরবস্থা। গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে গেলেও পাঠ্যপুস্তক পায়নি রাজ্যের অধিকাংশ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। স্বাভাবিক কারণে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন শিক্ষানুরাগী এবং অভিভাবক মহল। এক্ষেত্রে প্রশ্নের মুখে বিদ্যালয়ের শিক্ষা দপ্তর এবং এসসিআরটি। গ্রীষ্মের ছুটি শুরু হলেও ছাত্রছাত্রীদের হাতে পাঠ্য বই তুলে দিতে ব্যর্থই হলো রাজ্য সরকার। ক্ষুব্ধ অভিভাবকদের বক্তব্য, ছুটির দিনগুলো পণ্ড হবে এমনিতেই। নবীন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা করছে বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের একাংশ। সরকারি বিদ্যালয়ে 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠ্য বই সরবরাহের দায়িত্ব হাতে রেখেছে বিদ্যালয়ের শিক্ষা দপ্তর। এসসিইআরটির ছাপানো বই স্কুলে স্কুলে পৌঁছে দেওয়া হয় ইন্সপেক্টর অব স্কুল বা আইএসদের মাধ্যমে। নবম থেকে দিয়ে দিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল।
শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। ত্রিপুরা রাজ্য রাইফেলসে আরও একটি ইন্ডিয়ান রিজার্ভ গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে গঠন করা হবে 12 নম্বর আইআর ব্যাটালিয়ন। উত্তর পূর্ব রাজ্যের জন্য ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের আরও একটি ইউনিট অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বর্তমানে ত্রিপুরা স্টেট রাইফেলস এর 3টি ইউনিট এবং 11টি আইআর ব্যাটালিয়ন রয়েছে রাজ্যে। রাজ্যের জন্য আরেকটি ইউনিট অনুমোদনের সাথে সাথে আইআর ব্যাটালিয়নের সংখ্যা হবে 12। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপুরা স্টেট রাইফেলস এর জন্য আরেকটি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিচ্ছে, যা নিরাপত্তা বৃদ্ধি করবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আরেকটি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। এই টিএসআর ব্যাটালিয়ন গঠনের জন্য 50 কোটি টাকার এককালীন আর্থিক সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার। নতুন টিএসআর ব্যাটালিয়নের জন্য অবকাঠামোগত ব্যয়ের বিবরণ জমা দেওয়ার পরে অবকাঠামোগত ব্যয়ের জন্য জমির মূল্য ব্যতীত প্রদান করা হবে সর্বোচ্চ 30 কোটি টাকা। 2019 সাল থেকে দিল্লি পুলিশের অধীনে জাতীয় রাজধানীতে এবং 2022 সালে থেকে ছত্তিশগড়ের সাউথ ইস্টার্ন কোল ফিল্ডস লিমিটেডে 2টি টিএসআর ব্যাটালিয়ন নিয়োগ করা হয়েছে, যার মধ্যে রয়েছেন প্রায় 2000 কর্মী অফিসার। 19 এপ্রিল থেকে 1 জুনের মধ্যে লোকসভা নির্বাচনের সময় মহারাষ্ট্র, বিহার, উড়িষ্যা এবং হিমাচল প্রদেশে ভোট গ্রহণের দায়িত্বে মোতায়েন করা হয়েছিল টিএসআর। 1980 এর দশকে ত্রিপুরায় ক্রমবর্ধমান বিদ্রোহের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সিপিএমএফ এর আদলে গঠন করা হয় ত্রিপুরা রাজ্য রাইফেলস। পরবর্তীকালে ত্রিপুরা রাজ্য রাইফেলস আইন 1983 পাশ করে ত্রিপুরা বিধানসভা। এই আইনের ভিত্তিতে 1984 সালের 12 মার্চ অস্তিত্ব লাভ করে প্রথম ব্যাটালিয়ন টিএসআর। এরপরে গড়ে ওঠে অন্যান্য টিএসআর ব্যাটালিয়নও। বর্তমানে রাজ্যে টিএসআর এর 14টি ব্যাটালিয়ন রয়েছে, যার মধ্যে 11টি ব্যাটালিয়ন হল ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন। মানবাধিকার লঙ্ঘন ছাড়াও বিদ্রোহ দমন ও নিয়ন্ত্রণে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলস এর ভূমিকা। এই বাহিনীর পেশাদারিত্ব এবং উচ্চমান প্রশংসিত এবং স্বীকৃত হয়েছে জাতীয় পর্যায়ে। দেশ জুড়ে সংবেদনশীল এলাকায় নির্বাচন পরিচালনায় উল্লেখযোগ্য অবদান রয়েছে ত্রিপুরা রাজ্য রাইফেলসের। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, ছত্তিশগড়, রাজস্থান, মিজোরাম ইত্যাদি রাজ্যের সংসদীয় ও বিধানসভা নির্বাচনের পাশাপাশি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক কর্মকাণ্ডের নিরাপত্তায় ত্রিপুরা রাজ্য রাইফেলস আইআর ব্যাটালিয়নগুলিকে ব্যবহার করা হয়ে থাকে নির্দ্বিধায়। জনসেবার 3টি স্তম্ভ সেবা, বীরতা এবং বন্ধুতার নীতি অনুসরণ করে প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরা রাজ্য রাইফেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 5 দফা দাবিকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশনের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উদ্দেশ্যে সনদ জমা দিল ধর্মনগর রেল ডিভিশন ডিমান্ড কমিটি। ধর্মনগর রেল ডিভিশন স্থাপন, আইন কলেজ স্থাপন এবং একটি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে বলে দাবি করে ধর্মনগর রেল ডিভিশন ডিমান্ড কমিটি ধর্মনগরে একটি কলেজ এবং ধর্মনগরের রাজবাড়ী এলাকায় একটি উড়ালপুল স্থাপন করার দাবিও জানিয়েছে ধর্মনগর রেল ডিভিশন ডিমান্ড কমিটি। 12 তারিখ 12 মার্চ যে দাবিগুলো আমরা দিছিলাম, এর মধ্যে কৈলাসহরের লাইনটা হওয়ার গভর্নমেন্ট সিদ্ধান্ত হয়েছে, ধর্মনগরে ভোক্তা আদালত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন রয়েছে আমাদের রেল ডিভিশন এবং রেলের গেট, রেলের উড়ালপুল গেটে একটা উড়ালপুলের ব্যবস্থা করা এবং নতুন 3 দফা দাবি হচ্ছে আমাদের ধর্মনগরে বিএড কলেজ স্থাপন।
জুলাইবাড়ি বিদ্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে লিকার শপ গড়ে ওঠায় শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করে ছাত্রছাত্রীরা। এ বিষয়ে বিগত দিনে প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলেও অভিযোগ ছাত্রছাত্রীদের। অবশেষে এই লিকার শপ সরিয়ে নেওয়ার দাবিতে সংবাদ মাধ্যমের শরণাপন্ন হলো ছাত্রছাত্রীরা। এই লিকার শপের কারণে একদিকে যেমন নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ, অপরদিকে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পঠন পাঠনও বলে অভিযোগ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আসার মূল উদ্দেশ্য হলো আমরা যে অ্যালকোহলের দোকানটা আছে স্কুলের প্রায় 500 মিটার দূরেও নেই, 300 মিটার দূর হবে। এটা বন্ধ করার জন্য আমরা এখানে এসে আমরা স্কুলে বা প্রাইভেট থেকে যে কোনো টিউশন মাস্টার থেকে আসতে মানে এখানে অনেক লোক দাঁড়িয়ে থাকে, এখানে আমরা যাতায়াত করতে খুব অসুবিধা হয়। এবং এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।